এই যে অলৌকিক ব্যাপারগুলি এগুলি যে কিভাবে সম্ভব হয় সত্যিই আমার কাছে এটা আশ্চর্যের বিষয়। সত্যি তাই, মানে আজকে যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটলো মানে ভাবাই যায় না, ভাবতে পারিনি যে এরকম হতে পারে আর কি মানুষের সাথে। ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। আমি দেখতে পাচ্ছি যে মানে নারায়ণ যেন সত্যি আমার জন্য লোক পাঠিয়ে দেয়, এটা কিন্তু আমাদের কাছে সত্যি একটা বিশাল ভাগ্যের ব্যাপার। ওই কাপড়ের অংশ আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারছি, আমি বাড়িতে রাখতে পারবো, মানে বলতে গেলে নারায়ণকে সাথে নিয়ে যাচ্ছি। ভিডিওর শুরুতেই এই দৃশ্যগুলি আপনাদের কাছে তুলে ধরা এই জন্য যে ঈশ্বর আছেন বা নেই সেই নিয়ে চিরকালীন তর্ক চলতেই থাকবে, কিন্তু কিছু কিছু অলৌকিক ঘটনা আমাদের মনে ঐশ্বরিক বিশ্বাসকে দৃঢ় করে। এর আগের পর্বেই আপনারা দেখেছেন গত 16ই মে উখিমঠ থেকে রওনা দিয়ে রাতের অন্ধকারে এক ভয়াবহ পাহাড়ি পথ পার করে আমরা বদ্রীনাথে এসে পৌঁছেছিলাম। এর পরের দিন অর্থাৎ 17ই মে বদ্রী বিশালের কাছে পুজো দিয়ে একটি বিশেষ কারণে সেই দিনই আমাদের প্রায় 330 কিলোমিটার পথ অতিক্রম করে হরিদ্বারে পৌঁছানোর কথা ছিল। সেই রাতে আমরা ছিলাম GMVN এর হোটেল দেবলোকে। এর ঘরগুলি আমার দেখা GMVN এর দামের দিক থেকে সবথেকে বেশি এবং আয়তনের দিক থেকে সবথেকে ছোট এবং অতি সাধারণ মানের ঘর। বদ্রীনাথে পৌঁছিয়েই আমরা হোটেলে মালপত্র রেখেই আমরা চলে এসেছিলাম মন্দিরের সামনে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বদ্রীনাথজির মন্দির, যে যদি মন্দির খোলা পাই, জানি যে 9টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু এসে দেখলাম যে না, মন্দির বন্ধ হয়ে গেছে। তো আর কিছু করার নেই, আগামীকাল সকালবেলায় আমরা মন্দিরে গিয়ে বদ্রীনাথজিকে দর্শন করব। আসলে আমরা এত তাড়াহুড়ো করছি এই কারণে যে আগামীকালই আমাকে এই বদ্রীনাথ থেকে হরিদ্বার ফিরে যেতে হবে। একটা বিশেষ কারণে আমি বদ্রীনাথে ভেবেছিলাম 2 দিন থাকবো, কিন্তু আমি থাকতে পারছি না, আমাকে হরিদ্বারে আগামীকাল ফিরে যেতেই হবে এবং অনেকটা জার্নি। সেই কারণে কালকে ভোরবেলায় এসে আমাকে মন্দিরে বদ্রীনাথজি দর্শন করে তারপরে ফিরে যেতে হবে। তো যাই হোক, রাত্রিবেলায় এই মন্দিরের কীরকম শোভা হয়, আলোকিত বদ্রীনাথ ধাম কীরকম লাগে দেখতে, সেটা আপনারা দেখুন, দূর থেকে সেইটা আপনাদের দর্শন করাই। পরদিন ভোরবেলায় সূর্যকিরণে তরল সোনার রঙে নীলকণ্ঠ শৃঙ্গের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা মন্দিরের পথে এগিয়ে চললাম। বদ্রীনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে কাউন্টার রয়েছে। প্রথমে এসে আপনাদের সেই কাউন্টার থেকে দর্শনের জন্য টোকেন নিতে হবে। এই যেমন আমরা টোকেন নিলাম, আপনাদের যে রেজিস্ট্রেশনটা রয়েছে সেটা অনলাইনেই হোক বা অফলাইনেই হোক, সেই রেজিস্ট্রেশনটি দেখালে এখান থেকে এইরকম টোকেন আপনাদের দেবে, সেই টোকেন নিয়ে লাইনে দাঁড়াতে হবে। চার ধামের অন্যতম পবিত্র তীর্থধাম এই বদ্রীনাথ ধাম। সেই বদ্রীনাথ ধামে আমরা পুজো দেওয়ার জন্য আজকে লাইনে দাঁড়িয়েছি। সকালবেলা লাইনে এসে দাঁড়িয়েছি প্রায় 6:45 সময়। খুব ধীরে ধীরে লাইন এগোচ্ছে, প্রায় 1.5-2 কিলোমিটার লম্বা লাইন। অসম্ভব ঠান্ডা, এখন বোধহয় 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি মতন টেম্পারেচার। আর এই যে বদ্রীনাথ মন্দির, এই বদ্রীনাথ মন্দিরের দুদিকে দুটি পর্বত,
বদ্রীনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে নর পর্বত, আর বদ্রীনাথ মন্দির যে পর্বতে তার নাম হচ্ছে নারায়ণ পর্বত। আর এই নারায়ণ পর্বতের পেছনেই দেখা যায় নীলকণ্ঠ শৃঙ্গ, সামনে দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং এই প্রাকৃতিক পরিবেশের শোভা সেই সকাল থেকে আমরা উপভোগ করছি। এই অঞ্চলে শোনা যায় যে বিষ্ণু অর্থাৎ নারায়ণ তিনি এখানে এসে যোগাসনে ধ্যানমগ্ন হয়েছিলেন, এবং তিনি যখন এখানে ধ্যানমগ্ন সেই সময় লক্ষ্মী এসে সেই রোদের তাপে বৃষ্টিতে সেই অবস্থা থেকে ধ্যানমগ্ন বিষ্ণুকে রক্ষা করবার জন্য এখানে বদ্রী গাছের প্রতিষ্ঠা করেন, এবং সেই গাছের নিচে বিষ্ণু তিনি ধ্যানমগ্ন অবস্থায় এখানে অবস্থান করেন, এবং তারপরের থেকেই এই স্থানে বিষ্ণুর নাম হলো বদ্রী বিশাল। এই অঞ্চলে অর্থাৎ গাড়োয়াল পার্বত্য অঞ্চলে এইখানে ধর্মের দুই পুত্র নর এবং নারায়ণ তারা এই অঞ্চলে আসেন এই অঞ্চলের মহিমা উদ্ধার করতে, এবং এসে তারা এই স্থানে মোট 5টি বদ্রীর সন্ধান পান। একটি হলো বৃহৎ বদ্রী, একটি ধ্যানবদ্রী, যোগবদ্রী, ভবিষ্যবদ্রী এবং এই বদ্রী বিশাল। এই বদ্রী বিশালকে মনে করা হয় যে বিষ্ণুর ধ্যানমগ্ন রূপের এক অপূর্ব প্রকাশ, এবং এইখানে এসে নারায়ণকে দর্শন বা বদ্রীনাথকে দর্শনের মাধ্যমে 4 ধামের যাত্রা সম্পূর্ণ হয় বলে মনে করা হয়। তা সেই উদ্দেশ্যে আমরা এখন এই লাইনে দাঁড়িয়ে রয়েছি, বিরাট বড় লাইন। প্রসাদ কিনেছি এখানে মানে পুজো দেওয়ার জন্য, এই পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী কিনে নিয়ে এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু ভিআইপি লাইনেরও একটি ব্যবস্থা রয়েছে, কিন্তু তার জন্য 2 দিন আগের থেকে এসে নাকি টোকেন নিতে হয়। সেই টোকেন যদি পাওয়া যায় তাহলে নেওয়া যায়, কিন্তু ভিআইপি লাইনের বিভিন্ন সময় রয়েছে। আমি এখন গিয়ে জিজ্ঞেস করলাম, বলল ভিআইপি লাইন বন্ধ, সাধারণ লাইনেই দাঁড়িয়ে পুজো দিতে হবে। দেখা যাক যে কতক্ষণে আমরা পুজো দিতে পারি। 5:45 লাইনে দাঁড়িয়েছি, কখন শেষ হয়। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव। আর একটা অদ্ভুত ব্যাপার এখানে আমি দেখলাম যে পাহাড়ের এত ওপরে এত উচ্চতায়, এখানকার উচ্চতা প্রায় 10,500 ফিট, এত উচ্চতায় এখানে প্রচুর বনতুলসীর গাছ। এই ঠান্ডাতেও এত বনতুলসীর গাছ, বিশেষ করে এই পাহাড়টি ঘিরে যে পাহাড়ে এই বদ্রী বিশালের মন্দির অবস্থিত। ভারতবর্ষে নারায়ণের অর্থাৎ বিষ্ণুর যে 4টি ধাম আছে, অর্থাৎ বদ্রী বিশাল, তারপরে জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম এবং দ্বারকা ধাম, এই 4টি ধাম প্রধানত বিষ্ণু ধাম হিসাবে চিহ্নিত হয়। আর তাছাড়া এই আর্যাবর্ত অঞ্চলে যে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ, এইগুলিকে পৃথকভাবে 4 ধাম হিসাবে চিহ্নিত করা হয়, এবং অনেকে এটাকে ছোটা 4 ধামও বলেন। আর এইখানে যে বদ্রী বিশালের মূর্তিটি রয়েছে, সেই মূর্তিটিতে কিন্তু কিছুটা দক্ষিণী স্থাপত্যেরও ছাপ রয়েছে। আর এই মন্দিরের যে পূজারীরা, তারা প্রধানত কেরালার ব্রাহ্মণ সম্প্রদায়, সেই ব্রাহ্মণ সম্প্রদায় হচ্ছে নাম্বুদিরি ব্রাহ্মণ সম্প্রদায়। সেই সম্প্রদায়ের অন্তর্গত যে পূজারীরা, তারাই বংশানুক্রমে এই বদ্রী বিশাল মন্দিরে পূজা করে। আর এইখানে আমরা এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি, লাইনে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, তুলসীর মালা, পুজোর সামগ্রী, রুদ্রাক্ষ, তারপরে বিভিন্ন ধরনের বদ্রীনাথের বিভিন্ন আকৃতির মূর্তি, অনেক কিছু বিক্রি হচ্ছে। এই সব দেখতে দেখতে ধীরে ধীরে লাইন এগোচ্ছে।
ভীষণ কম যাচ্ছে লাইনটা, এগোনোর গতি খুব কম। अरे क्या बताना सर, बाकी माल मूल कुछ भी क्या ले रहे हो? अरे ये सामान सामान है भैया। अच्छा अच्छा देखो अच्छे से देख लो आप दिखा रहे মন্দিরের সামনে এইখানে হচ্ছে তপ্তকুণ্ড, এই যে কুণ্ডটি, আর এই যে শিলাটি দেখা যাচ্ছে এই শিলাটি হচ্ছে নরসিং শিলা। সপ্তম থেকে অষ্টম শতকে আদিগুরু শঙ্করাচার্য যখন এই অঞ্চলে হিন্দু ধর্মের পুনরুদ্ধারের কাজে নামেন তখন তিনি এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন বলে শোনা যায়। তবে তার কিন্তু সেই রকম কোনো প্রামাণ্য তথ্য নেই, এটা লোকমুখে প্রচলিত কথা। এছাড়াও পরমার রাজবংশের রাজারা এই মন্দিরের যে গঠনশৈলী সেই গঠনশৈলীতে বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন। তার পরবর্তীকালে গাড়োয়াল রাজবংশের রাজারা এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন ধরনের সংস্কার করেন। এই মন্দিরের যে গঠনশৈলী তাতে প্রধানত গাড়োয়াল গঠনশৈলীর ছাপ পাওয়া যায়, আর তাছাড়াও জয়পুরের কিছু স্থাপত্যের নিদর্শন কিন্তু এই মন্দিরে দেখতে পাওয়া যায়। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমার পরিচিত একজন এখানে পাওয়া গেল। তিনি হচ্ছেন এখানকার কমান্ডিং অফিসার। তিনি আমাকে বললেন যে আমার সাথে আসুন, এখানে এসে আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর এই লাইনে দাঁড়ালে যেন একটা মিনি ভারতবর্ষকে দেখা যায়। নাগপুর থেকে এসছেন কেউ এসছেন তামিলনাড়ু থেকে, কেউ কেরালা থেকে, বিভিন্ন মানুষের সাথে দাঁড়িয়ে বেশ কিন্তু সময় কেটে যাচ্ছিল। এখন দেখা যাক যে ওর সাথে যাই, গিয়ে দেখি যে কীভাবে ব্যবস্থা হয়। বদ্রীনাথ মন্দিরে এসে আমার ছাত্র সৌভিক, ও এখানকার কমান্ডিং অফিসার, আমি লাইনে দাঁড়িয়েছিলাম, ওর সাথে হঠাৎ করে দেখা হলো এবং 2013 সালে পাস আউট। ওর আমাকে এখানে নিয়ে এসে এত সুন্দর দর্শন করালো, মানে চিন্তা করা যায় না। আমি পুরো বদ্রীনাথজির সামনে বসে আমরা দুজনে পুজো করলাম, দর্শন করলাম, আর সব কিছুই এই সৌভিকের জন্য সম্ভব হলো। আমরা যেভাবে বদ্রীনাথকে দর্শন করলাম এই সৌভিকের সাহায্য ছাড়া জীবনে পারতাম না। এইভাবে ঈশ্বরের সামনে বসে প্রার্থনা, এত ভিড়ের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের ভিড়, তার মধ্যে দাঁড়িয়ে এই সৌভিক আমাদের ভগবানের দূত হয়ে এসছে রীতিমতো। এই সত্যি আমি আপ্লুত, অসম্ভব ভালো দর্শন করতে পেরেছি, অসম্ভব। আমরা 2 হাত ভরে ওকে আশীর্বাদ করছি, ও যেন খুব বড় জায়গায় পৌঁছায়। বদ্রীনাথ মন্দিরের ভেতরে বদ্রীনাথজির প্রায় 3 ফুটের একটি কোষ্ঠী পাথরের মূর্তি রয়েছে, আর তার দুপাশে আরও বিভিন্ন দেবতা অবস্থান করছেন। মন্দিরের পাশেই রয়েছে গণেশজির মন্দির, কর্ম মন্দির, আর মন্দিরের ডান দিকে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা শঙ্করাচার্যের মন্দির। অনেক কষ্ট করে কেদারে হেঁটে উঠেছি আমরা, কিন্তু সেই কষ্টটা থেকেও যেন আমার এই বদ্রীনাথজিকে দর্শন করে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। কারণ মানে আমি ভাবতে পারছি না যে এটাও সম্ভব হতে পারে। আজকেই আমাদের ফিরে যাওয়ার কথা, ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি, 8:30 পর্যন্তও লাইন অর্ধেকেরও কম গেছে। ও যে কোথা থেকে এসছে আমি জানি না। মানে আমি জগন্নাথ দেবের যখন রশ্মি ধরেছিলাম
তখন আপনাদের কাছে বলেছিলাম সুনীল ওখানে ভগবানের দূত হয়ে এসছে, এখানে সৌভিক ভগবানের দূত হয়ে এসছে। মানে আমি দেখতে পাচ্ছি যে মানে নারায়ণ যেন সত্যি আমার জন্য লোক পাঠিয়ে দেয়। এটা কিন্তু আমাদের কাছে সত্যি একটা বিশাল ভাগ্যের ব্যাপার। আমি কেদারনাথে আসার আগে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি রাত্রিবেলায় স্বপ্নে দেখেছি যেন একদম পুরো নন্দীরূপী একজন ষাঁড় যাচ্ছে পুরো গয়না পরে। মানে আমি ওটা দেখার পর থেকেই ভেবেছি যে আমার কেদারে আসতেই হবে, যেভাবেই হোক। যাই হোক, আমি আর বলতে পারছি না কিছু। আজকে আমাদের আরও আরেকটা বিষয় সৌভাগ্য হলো যে এই যে বদ্রীনাথ মন্দিরের প্রধান যে পূজারী, সেই পূজারীর সাথে আমরা আজকে সাক্ষাৎ করতে পারলাম। এবং আমি যে বলছিলাম যে কেরলের নাম্বুগিরি ব্রাহ্মণ সম্প্রদায় তারা এই বদ্রীনাথ মন্দিরের পুরোহিত হিসাবে নির্বাচিত হন। এবং আমি আরও একটা আশ্চর্যের বিষয় শুনলাম যে এনারা যখন জন্মগ্রহণ করেন তখন তাদের গায়ের সাথে মানে তাদের চামড়াতেই একটি পৈতের মতন দাগ থাকে, সেই রকমভাবেই ওনাদের ত্বক, সেই ত্বকের আর কি গঠন হয়। এবং সেই দেখেই এই মন্দিরের পুরোহিত হিসাবে তাদের নির্বাচন করা হয়। এবং সেই পুরোহিতের সাথে আমরা সাক্ষাৎ করলাম এই মন্দির। আমাদের এরকম একটা কাপড়ের টুকরো দিলেন, এটার মধ্যে আছে টুকরোটা আমি যেটা শুনলাম ওনার কাছ থেকে যে এই যে 6 মাস বন্ধ থাকে বদ্রীনাথের মন্দির, তখন ওই মূর্তির ওপরে চন্দন ঘি দিয়ে প্রলেপ লাগিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এবার 6 মাস পরে যখন এই মন্দির খোলে তখন এই যে কাপড়টা, সেই কাপড়টা শুধু উনিই রাখতে পারেন। এই কাপড়ের অংশ বিশেষ ওনার সঙ্গে যারা বিশেষ দর্শন করতে আসেন উপহার হিসাবে উনি সেটা দেন। আমাদের পরম সৌভাগ্য সৌভিকের জন্য যেই ওই কাপড়ের অংশ আমি আমার সঙ্গে নিয়ে যেতে পারছি, আমি বাড়িতে রাখতে পারবো। মানে বলতে গেলে নারায়ণকে সাথে নিয়ে যাচ্ছি। মানে এইরকম একটা ব্যাপার আমি আজকে অশ্রু ধরে রাখতে পারছি না। এইভাবে যে বদ্রীনাথ দর্শন করব, সত্যি আমাদের 4 ধাম দর্শন যে এইভাবে সম্পূর্ণ হবে মানে ভাবতে পারিনি। মানে ঈশ্বরে বিশ্বাস থাক বা না থাক, মানুষ অনেক কিছু বলবেন, কিন্তু এই যে অলৌকিক ব্যাপারগুলি এগুলি যে কিভাবে সম্ভব হয়, সত্যিই আমার কাছে এটা আশ্চর্যের বিষয়। সত্যি তাই। মানে আজকে যে ঘটনাটা আমাদের সঙ্গে ঘটলো মানে ভাবাই যায় না, ভাবতে পারিনি যেরকম হতে পারে আর কি মানুষের সাথে। আমরা এখন এসে পৌঁছেছি বদ্রীনাথ থেকে 3 কিলোমিটার দূরে ভারতের শেষ গ্রাম মানাগ্রামে। এই মানাগ্রাম বদ্রীনাথে আসলে একটা দর্শনীয় স্থান। ওই যে দূরে দেখা যাচ্ছে মানাগ্রাম, আর এইখানে হচ্ছে সেই গ্রামে প্রবেশের গেট। এটা বিহার থেকে করা হয়েছে, কিন্তু সমস্যা হলো এখন এই 4 ধাম যাত্রা উপলক্ষে এত ভিড়, রাস্তায় এত জ্যাম যে ওই মানাগ্রাম পর্যন্ত এখন আর যেতে দিচ্ছে না। তার আগেই এখন আটকে দিচ্ছে, বলছে দূর সে দেখো। তো আমরাও দূর থেকেই দেখলাম, দেখে এখন আমাদের ফিরে যেতে হচ্ছে। আর তাছাড়াও আমরা এখন সোজা বদ্রীনাথ থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব। অনেকটা পথ জার্নি, এখন ওয়েট করে দাঁড়িয়ে থেকে তারপরে হেঁটে গিয়ে দেখে আসছে অন্ততপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। সেই সময়টা সত্যি কথা বলতে গিয়ে এখন আমার হাতে নেই। আপনারা যখন আসবেন বদ্রীনাথে তখন কিন্তু অবশ্যই আপনারা এই মানাগ্রামে আসবেন, মানাগ্রাম দেখবেন, সরস্বতী নদী এবং যেখানে বসে গণপতি মহাভারত রচনা করেছিলেন সেই স্থানগুলি দেখবেন। এই বদ্রীনাথ দর্শনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খুব ছোট ভিডিও, কিন্তু তবুও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।
त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव